এমন কিছু খাবার আছে যেগুলো শীতকাল ছাড়া বছরের অন্য কোনো সময় খেলে তেমন টেস্ট পাওয়া যায় না, তা যত ভালো করেই রান্না করা হোক না কেন। যেমন ধরুন হাঁসের তরকারি। বছরের অন্য সময়ে তেমন একটা পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও হাড় চিমটে হয়ে থাকে, অর্থাৎ গায়ে তেমন মাংস ও চর্বি কিছুই থাকে না। আর তাই হাঁসের সবচেয়ে ভালো টেস্ট পেতে হলে শীত শেষ হয়ে যাওয়ার আগেই খেয়ে নিতে হবে। আর তাই আমি জুয়েল আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেলের দুধ দিয়ে হাঁসের এই রেসিপিটি। হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু, আর যখন এর সাথে নারিকেলের দুধ অ্যাড করা হয় তখন তা মুখে লেগে থাকার মতো হয়। তাহলে চলুন জুয়েলস কিচেনে আর একসঙ্গে তৈরি করি অসম্ভব মজার এই হাঁসের কারি। নারিকেলের দুধ দিয়ে হাঁসের কারি রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং পরিমাপগুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। হাঁসের মাংস দেখুন, প্রায় 1.5 কেজি হবে, ও যথেষ্ট বড় হাঁস ছিল। খুব সুন্দর চর্বি আছে, মাংস আছে। শীতকালে হাঁসের মাংসে এমনি চর্বি থাকে। এবং হাঁসের মাংসের প্রধান যে ব্যাপারটা হলো তা হলো হাঁসের স্কিন। হাঁসের স্কিনটা আপনারা ফেলবেন না, কারণ হাঁসের স্কিনের মধ্যেই সমস্ত চর্বি থাকে এবং মূল স্বাদটা থাকে। প্রায় এখানে 1.5 কেজি হাঁসের মাংস আছে। এখানে নিয়েছি আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 5টির মতো সাদা এলাচ। এখানে আছে 10 থেকে 12টি কাবাব চিনি, 2টো স্টার এনিস এবং একটি বড় কালো এলাচ। এই 3টি বিশেষ মশলা নিয়েছি এক্ষেত্রে, যে হাঁসে অনেক সময় হালকা একটা স্মেল থাকতে পারে। এই জন্য এখানে এই 3টি স্পেশাল কাবাব মশলা, স্টার এনিস এবং বড় কালো এলাচ নিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। আর যদি সম্ভব হয় তাহলে এই 3টি স্পেশাল মশলা আপনারা ব্যবহার করবেন। এখানে প্রায় বড় 3টি পেঁয়াজ আছে, আমি কুচি করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। এখানে প্রায় 2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট আছে। এখানে সয়াবিন তেল আছে, প্রায় অর্ধেক কাপ বলতে পারেন। খুব বেশি প্রয়োজন হবে না, কারণ হাঁসের মাংসে এমনি তেল থাকবে, প্রচুর তেল বের হবে, এটুকু তেলই যথেষ্ট। এই হাঁসের কারিতে কিন্তু আমি নতুন এই শীতের আলু ব্যবহার করব। এটা আমি হাঁস ভুনা করব না, তাই আমি এখানে আলু ব্যবহার করব। হাঁস ভুনাতে সচরাচর আলু ব্যবহার করা হয় না, কিন্তু আমি পরবর্তীতে হাঁস ভুনা করব। এখন আমি হাঁসের কারিতে এই নতুন শীতের আলু ব্যবহার করব। প্রায় এখানে 6টার মতো আলু আছে, আমি 2 ভাগ করে নিয়েছি। আর আমাদের মূল যে আকর্ষণ, মূল যে উপাদান তা হলো নারিকেলের দুধ, কারণ আমাদের এই হাঁসের কারিটি রান্নাই করা হবে নারিকেলের দুধ দিয়ে। এখানে প্রায় অর্ধেক নারিকেলের থেকে খাঁটি দুধ নেওয়া হয়েছে। প্রায় 1 লিটার পানি আছে এখানে। 1 লিটার পানিতে নারকেলের দুধ সুন্দরভাবে বের করে নেওয়া হয়েছে। আপনারা কিভাবে নারকেল থেকে সহজভাবে নারকেলের দুধ বের করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সহজভাবে নারকেল থেকে নারকেলের দুধ বের করে নেওয়ার ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই আমি হাঁসের মাংস ঝলসিয়ে নিব। তো আপনারা একটি কাঁটা চামচের মাধ্যমে হাঁসের মাংসগুলো এভাবে গেঁথে নেবেন। আর আমি আগুন একটু ঝলসিয়ে নিব। এর দুটো কারণে আমি ঝলসিয়ে নিব, কারণ প্রথমত হচ্ছে যে হাঁসের গায়ে কিছু হালকা লোম থাকতে পারে, সেই লোমটিও উঠে যাবে, চলে যাবে। আর দ্বিতীয়ত হাঁসের মাংসে কিছুটা হালকা স্মেল থাকতে পারে, আগুনে ঝলসানোর মাধ্যমে সেই স্মেলটিও চলে যাবে। শুধু একটু হালকা ঝলসিয়ে নিলেই হবে। আমি আরেকটা পিস আপনাদেরকে করে দেখাচ্ছি। শুধু চামড়ার অংশটুকু সেঁকে নিলেই হবে। চলে এলাম মূল রান্নায়।
আমি একটি কড়াইতে তেলগুলো দিয়ে দিব। খানিকটা গরম করে নিব। এবার আমি সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিব একসাথে। একটু ভেজে নিব, তাহলে খুব সুন্দর স্মেল আসবে তরকারিতে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব, একটু বাদামি রঙের করে নিব। পেঁয়াজ খুব সুন্দর হালকা বাদামি রঙের হয়ে এসেছে, তাই এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। একটু ভেজে নিতে হবে আদা রসুনের পেস্ট, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকবে, সেই গন্ধটা চলে যাবে। এবার কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি, পরে প্রয়োজন হলে আবার অ্যাড করব। 1 চা চামচ হলুদের গুঁড়ি, 2 চামচ জিরা গুঁড়ি দিব, দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ি। আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব, প্রায় আমি 2 বার মশলাগুলোকে কষিয়ে নেব। পানিগুলো শুকিয়ে না আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। পানি শুকিয়ে এসেছে, তাই আমি দ্বিতীয়বারের মতো আবার অল্প একটু পানি অ্যাড করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ রান্নার মূল মজাটাই নির্ভর করে মশলা কষানোর উপর। মশলা যত ভালোভাবে কষাবেন, রান্নার স্বাদ তত বেড়ে যাবে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং একটুও পানি নেই। তাই এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কেজি হাঁসের মাংস আছে। মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে দিব। এখন মাংস থেকে পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু আমি হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে। এরই মধ্যে হাঁসের মাংস তার স্পেশালিটি দেখানো শুরু করেছে, কারণ অসম্ভব সুন্দর স্মেল এসেছে এরই মধ্যে, কিন্তু রান্না কিন্তু আমাদের এখনও অর্ধেকও হয়নি।
মশলা কষানোর সময় কিন্তু আমি ঢাকনা ব্যবহার করিনি, কারণ মশলার অতিরিক্ত কোনো গন্ধ বা হাঁসের মাংসের কোনো গন্ধ থাকলে সেগুলো চলে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিব, বেশ কিছুটা পানি দিয়ে দিব। মাংসগুলো যেন ডুবে ডুবে যায় ওভাবে আমি পানি দিব, কারণ হচ্ছে হাঁসের মাংস এমনিতেই কিন্তু অনেক শক্ত হয়, এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, এই জন্য আমাদের বেশ কিছু পানির প্রয়োজন হবে। অন্ততপক্ষে আমি 30 থেকে 45 মিনিট এই মাংসকে ঢেকে রান্না করব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাঝারি আঁচে সম্পূর্ণ ঢেকে রান্না করেছি। হাঁসের মাংস এমনিতে শক্ত হয়, খুবই শক্ত হয়। পানিও প্রায় অর্ধেক কমে এসেছে। আপনাদের কাছে যদি এ পর্যায়ে মনে হয় মাংস এখনও শক্ত, তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো গরম পানি অ্যাড করতে পারেন। আমার মাংস প্রায় সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, পানি অর্ধেক কমে এসেছে, তাই এবার আমি আলুগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। শীতের আলু, তাই সিদ্ধ হতে বেশি আর সময় লাগবে না। এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলেই আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে মাখিয়ে ঢেকে দিচ্ছি আবার। ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। ঝোল প্রায় শুকিয়ে এসেছে, আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার এই রান্নার যে মূল পার্ট তা হলো নারকেলের দুধ অ্যাড করা, তাই আমি নারকেলের দুধগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এবার এই নারকেলের দুধ হাঁসের তরকারিতে নতুন একটা মাত্রা যোগ করবে। খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না, অন্তত পক্ষে আমি 10 মিনিট রান্না করব, কারণ নারকেলের দুধ দেওয়ার পর খুব বেশি রান্না করলে নারকেলের দুধ থেকে নারকেল তেল চলে আসবে। এই জন্য আমি একবার বলক আসার পরেই নামিয়ে ফেলব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর গন্ধও এসেছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। আমার রান্না এখানেই শেষ। এখন আমি চুলোর ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য পুরোপুরিভাবে তৈরি মজার এই নারকেলের দুধ দিয়ে তৈরি হাঁসের কারি। হাঁস ভুনা তো অনেক খেয়েছেন, কিন্তু এবার নারকেলের দুধ দিয়ে তৈরি হাঁসের কারি টেস্ট করে দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর কালার এসেছে, ঝোলও হয়েছে অসম্ভব ঘন, খেতেও আশা করি খুব ভালো লাগবে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন মাংসটা কত সুন্দর পিঙ্ক দেখাচ্ছে, ভিতরে গোলাপি রঙের।
আর খুবই সুন্দর নরম হয়েছে। নারকেলের দুধ দিয়ে তৈরি এই হাঁসের কারি খেতে এক কথায় অসাধারণ হয়েছে। এই স্পেশাল হাঁসের কারি পোলাও, খিচুড়ি, সাদা ভাত কিংবা পরোটা সব দিয়ে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। তাহলে শীত থাকতে থাকতে রান্না করে ফেলুন নারকেলের দুধের হাঁসের কারি। বাসার প্রিয়জনদের জন্য এবং অতিথিদের জন্য এটি হবে একটি ভেরি স্পেশাল ডিশ। সবাই পেট ভরে খাবে আর আপনি পাবেন অনেক বাহবা। আপনাদের নিশ্চয়ই নারকেলের দুধের তৈরি হাঁসের কারিটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা নারকেলের দুধ দিয়ে তৈরি এই হাঁসের কারি রান্না করেছেন, আপনাদের খেতে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে লিখে জানাবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই আমি নতুন একটি রেসিপি নিয়ে আসব, আর সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। বাই।